ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 7 দ্বৈত শাসনের অবসান হয় 1760 খ্রিস্টাব্দ, 1764 খ্রিস্টাব্দ, 1772 খ্রিস্টাব্দে সঠিকটা হবে 1772 খ্রিস্টাব্দে। মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তরিত করে। অযোধ্যায়, বি মুঙ্গেরে, সি দিল্লিতে, ডি কলকাতায়। সঠিকটা হবে বি মুঙ্গেরে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের, এ 23শে জুন, বি 24শে জুন, সি 25শে জুন, ডি 28শে জুন। সঠিকটা হবে এ 23শে জুন। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার এ দেওয়ান, বি ফৌজদার, সি নবাব, ডি জমিদার। সঠিকটা হবে এ দেওয়ান। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড ডালহৌসি, সি লর্ড কর্নওয়ালিস, ডি রবার্ট ক্লাইভ। সঠিকটা হবে লর্ড ওয়েলেসলি। কলকাতায় সুপ্রিম কোর্ট, ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হয়। অপশান এ 1771, অপশান বি 1772 খ্রিস্টাব্দে, অপশান সি 1774 খ্রিস্টাব্দে, অপশান ডি 1775 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান সি 1774 খ্রিস্টের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? এদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়। পরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে 1740 খ্রিস্টাব্দে নিজাম উল মুলক হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তরটা হবে 1817। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল? অনুগত গায়কোয়াড় এর দেওয়ান গঙ্গাধর শাস্ত্রীর হত্যা এবং অপমানজনক পুনা সন্ধির প্রতিক্রিয়ায় পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজ রেসিডেন্সি আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্যগুলো হলো: এক, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠারা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং কোম্পানি সমগ্র মহারাষ্ট্র তাদের অধিকারভুক্ত করে। এই যুদ্ধের ফলে 1818 খ্রিস্টাব্দে পেশোয়া পদ বিলুপ্ত হয় এবং সমগ্র দাক্ষিণাত্য দক্ষিণ ভারতে কোম্পানির সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। একের অথবা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন। মুঘল আমলে প্রাদেশিক প্রশাসনের দুটি প্রধান বিভাগ হলো নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবং দুই দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলা নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার, কিন্তু প্রকৃতপক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। দুই, কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি লেখো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং মূলত বাণিজ্যিক কাজকর্মের জন্যই কোম্পানি বিভিন্ন কর্মচারী নিয়োগ করত। এরপর বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে এই সব কর্মচারীরাই বিভিন্ন কাজে নিযুক্ত হয়, কিন্তু কার্যক্ষেত্রে নানাবিধ অসুবিধা দেখা দেওয়ায় কোম্পানি প্রশাসনিক কর্মচারী নিয়োগ করা শুরু করলে ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থার সূচনা হয়। লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন। সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তনে কর্নওয়ালিসের উদ্দেশ্য: লর্ড কর্নওয়ালিস আমলাতন্ত্রকে সংগঠিত করার জন্য এবং কোম্পানির প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। কর্নওয়ালিস উপলব্ধি করেছিলেন যে কর্মচারীদের উপযুক্ত বেতন না দিলে তাদের কাছ থেকে সততা ও দক্ষতা লাভ করা সম্ভব নয়। সিভিল সার্ভিস ব্যবস্থাকে সঠিকভাবে সংগঠিত করতে ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত করতে তিনি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য ও নেওয়া বন্ধ করে দেন। প্রশাসনিক কর্মচারীদের বেতনের হার বৃদ্ধি করেন। এ সময় ভারতে কোম্পানি বেসামরিক কর্মচারীদের বেতনের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ছিল অনেক বেশি। প্রশাসনিক কাজে ভারতীয়দের সততা ও দক্ষতা সম্পর্কে লর্ড কর্নওয়ালিস অত্যন্ত হীন মনোভাব পোষণ করতেন, তাই সিভিল সার্ভিস ব্যবস্থায় তিনি ইউরোপীয়দের নিয়োগের নীতি গ্রহণ করেন। এইভাবে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করা ও প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তোলার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন।
দুয়ের অথবা কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? রেনেল ছিলেন একজন সার্ভেয়ার। তিনি 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে তাকে ভারতের সার্ভেয়ার জেনারেল পদে নিয়োগ করে। তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে 16টি মানচিত্র তৈরি করেছিলেন। এগুলি ছিল বাংলার নদীপথের প্রথম মানচিত্র। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়? ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাতে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। 2. মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। দুয়ের অথবা কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন? জেনারেল লর্ড কর্নওয়ালিস বিচার ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার করেন। বাংলায় বিচার ব্যবস্থার ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস যে কাঠামো গড়ে তোলেন, কর্নওয়ালিস তাকে সম্পূর্ণতা দান করেন। কর্নওয়ালিসের উদ্দেশ্য ছিল প্রথমত মুসলিম আইনের ত্রুটি দূর করে বিচার ব্যবস্থায় ইউরোপীয় চিন্তাধারার প্রতিফলন ঘটানো। দ্বিতীয়ত বিচার ব্যবস্থার উন্নতি ও আধুনিকীকরণ করা। তৃতীয় বিচার ব্যবস্থায় ইউরোপীয় বিচারকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সংস্কার: কর্নওয়ালিস কলকাতা, মুর্শিদাবাদ, পাটনা ও ঢাকায় 4টি প্রাদেশিক দেওয়ানি আদালত স্থাপন করেন। এই আদালতের রায়ের বিরুদ্ধে সদর দেওয়ানি আদালতে আপিল করা যেত। সদর দেওয়ানি আদালতের অধীন পর্যায়ক্রমে প্রদেশ, জেলা, সদর, আমিন ও মুনসিফি আদালত স্থাপন করেন। তিনি জেলার ফৌজদারি আদালত তুলে দেন এবং কলকাতা, মুর্শিদাবাদ, পাটনা ও ঢাকায় 4টি ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করেন। এই আদালতের রায়ের বিরুদ্ধে সদর নিজামত আদালতে আপিল করা যেত। সদর নিজামত আদালত মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিচারক দেওয়ানি সপার্ষদ গভর্নর জেনারেল সদর দেওয়ানি আদালতে বিচার কার্য পরিচালনা করতেন। জেলার দেওয়ানি আদালতে জজ পদাধিকারী ইংরেজ বিচারক বিচার কার্য সম্পাদন করতেন। সদর নিজামত আদালতে সপার্ষদ গভর্নর জেনারেল বিচার কার্য পরিচালনা করতেন। প্রাদেশিক আদালতে কাজী ও মুফতিকে সঙ্গে নিয়ে 2 জন ইংরেজ বিচারক বিচারকার্য পরিচালনা করতেন। বিচার ব্যবস্থায় দণ্ডবিধির কঠোরতা হ্রাস ও মানবিকতার আদর্শ তুলে ধরে বিচার সংস্কারের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। 5.1 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। শ্রীরামপুর মিশনারি উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। তিনি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডতায় একটি ইংরেজি বিদ্যালয় ও ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটিগুলির উদ্যোগে ভারতে ছাপাখানা ও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। অথবা ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো। জেনারেল ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিস বাংলার বিচার ব্যবস্থা সংস্কার করেছিলেন। উভয়ের বিচার সংস্কারের মধ্যে যেমন কিছু মিল ছিল তেমনি কিছু অমিলও ছিল। মিলসমূহ: ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিস উভয়ই বিচার ব্যবস্থার সংস্কার করে ইউরোপীয় বিচারপতিদের সংখ্যা বাড়িয়েছিলেন। তারা ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের ওপর নির্ভরশীলতার অবসান ঘটাতে চেয়েছিলেন। উভয়ে আইনগুলোকে বিধিবদ্ধ করতে সচেষ্ট হয়েছিলেন। ওয়ারেন হেস্টিংস হিন্দু আইন ও মুসলমান আইনগুলি পৃথকভাবে সংকলন করেছিলেন। পরে তিনি এগুলির ইংরেজি অনুবাদ করেন। কর্নওয়ালিস আইনগুলোকে সংকলন করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন।
উভয়ই সব আদালতগুলোতে একই নিয়মে আনার পক্ষপাতী ছিলেন। অমিলসমূহ ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস। হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপনের কথা ভাবেননি। লর্ড কর্নওয়ালিস 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। বিচার ব্যবস্থায় হেস্টিংস অনেক ক্ষেত্রে ভারতীয়দের সহায়তা নিয়েছিল। কর্নওয়ালিস সব আদালতে ইউরোপীয় বিচারপতি নিয়োগ করেছিলেন এবং বিচার ব্যবস্থা থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিলেন। সদর দেওয়ানি ও সদর নিজামত স্থাপন করেন। তা পাটনা, ঢাকা ও মুর্শিদাবাদে 4টি প্রাদেশিক আদালত স্থাপন করেন। বিচার ও শাসনের উন্নতির জন্য বাংলাকে 35টি ভাগে ভাগ করেন। কর্নওয়ালিস এইরকম কোনো বিভাজন করেননি। হেস্টিংস ও কর্নওয়ালিস কর্তৃক বিচার ব্যবস্থা সংস্কারে ভারতীয়দের ওপর প্রভাব। ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিস কর্তৃক বিচার ব্যবস্থা সংস্কারের ফলে ভারতীয় বিচার ব্যবস্থার আধুনিকীকরণের সূচনা হয়। সারা দেশে একই আইন প্রবর্তিত হয়। বিচার বিভাগের সমস্ত আদেশ তখন থেকেই লিখে রাখার ব্যবস্থা করা হয়। 2. বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে বক্সার নামক জায়গায়। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের। ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করে ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন, বক্সারের যুদ্ধ সর্বাধিক তাৎপর্যপূর্ণ। বক্সারের যুদ্ধের গুরুত্ব। চূড়ান্ত বিজয়। পলাশির যুদ্ধে ভারতে ইংরেজদের ভিত্তি প্রতিষ্ঠিত হলেও বক্সারের যুদ্ধে তা সুপ্রতিষ্ঠিত হয়েছিল। পলাশির যুদ্ধে ইংরেজ কোম্পানি কূটনীতি ও বিশ্বাসঘাতকতায় আশ্রয় নিয়ে অনভিজ্ঞ নবাবকে পরাজিত করে, কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হন দিল্লির সম্রাটসহ প্রাদেশিক 2 নবাব। ভিনসেন্ট। পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ভারতে ইংরেজদের আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধ কেবলমাত্র বাংলার নবাব মীর কাসিমই নয়, তার সঙ্গে পরাজিত হন অযোধ্যার নবাব ও দিল্লির মুঘল বাদশাহ। এর ফলে ভারতবর্ষের ওপর ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা হয়। নাম সর্বস্ব মুঘল সম্রাট ইংরেজ কোম্পানির প্রতিভোগীতে পরিণত হন। দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে কোম্পানির বৈধ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানির প্রতিষ্ঠা লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি মীর জাফরকে পুতুল নবাব হিসাবে সিংহাসনে বসায়। তার মৃত্যুর পর তার নাবালক পুত্র নজম উদ-দৌলাকে সিংহাসনে বসিয়ে ইংরেজরা সমস্ত সামরিক ও প্রশাসনিক ক্ষমতা অধিকার করে। মূল্যায়ন। এক কথায় বলা যায়, পলাশির যুদ্ধের ফলে ইংরেজরা যে ক্ষমতা লাভ করেছিল তা পরিপূর্ণতা লাভ করে বক্সারের যুদ্ধের পর। এই যুদ্ধের পর বাংলাদেশে স্বাধীন নবাবীর অবসান ঘটে। বস্তুত ইংরেজদের প্রকৃত সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। 2 অথবা পলাশির যুদ্ধের কারণ কি? 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা নবাব হন 1756 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটেছিল এবং এই বিবাদের পরিণতি হিসাবে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধের কারণ। ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনেরা তার বিরোধিতা করেছিল। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শওকত জং এর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিয়েছিল। দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলার ইংরেজ ও ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলোকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফার্সিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। দস্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের ওপর ক্ষুব্ধ হন। কৃষ্ণদাস তর্পণ সংক্রান্ত বিরোধ। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে নবাবী তহবিল তছরূপের অভিযোগ।
নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেয়। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য করে। নবাবের দূতকে অপমান, নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির দুর্গ নির্মাণ, কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসাবে কলকাতায় পাঠান। ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। নবাবের প্রতি ইংরেজ কোম্পানির অপমানজনক আচরণ। সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ফরাসি, ওলন্দাজ প্রমুখ বিদেশি বণিকরা প্রত্যেকেই তাকে অভিনন্দন জানায়। তারা প্রথা মেনে উপঢৌকন পাঠালেও ইংরেজরা ছিল এর ব্যতিক্রম। ফলে ইংরেজ কোম্পানির এই অপমানজনক ব্যবহার সিরাজকে ক্ষুব্ধ করে তোলে। আলীনগরের সন্ধিভঙ্গ। এরপর নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করে। কলকাতার নাম রাখেন আলীনগর। এই সংবাদে রবার্ট ক্লাইভ ও ওয়াটসন মাদ্রাজ থেকে এসে কলকাতা পুনর্দখল করেন। যুদ্ধ না হয়ে দুপক্ষে আলীনগরের সন্ধি হয় 1757 9 ফেব্রুয়ারি। এর একটি শর্ত ছিল, নবাব ফার্সিদের সাহায্য করবেন না, কিন্তু চন্দননগরের ফার্সিরা মুর্শিদাবাদে আশ্রয় লাভ করে। ক্লাইভ তখন সন্ধিভঙ্গের অপরাধে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অতঃপর ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে এবং 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে চূড়ান্তভাবে পরাজিত করে। ফলাফল কী হয়েছিল? ইতিহাসে পলাশির যুদ্ধের 1757 খ্রিস্টাব্দে গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। তাই অধ্যাপক P.J. মার্শাল বলেছেন, পলাশির যুদ্ধ নিছকই যুদ্ধই ছিল না, পলাশির ঘটনা হলো একটি বিপ্লব। পলাশির যুদ্ধের গুরুত্ব। পলাশির যুদ্ধের ফলে বাংলার নবাব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। প্রকৃতপক্ষে নতুন নবাব মীর জাফরের কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি নবাবের সিংহাসনের পশ্চাতে পরিণত হয়েছিল। এই যুদ্ধের জয়লাভের ফলে ইংরেজ কোম্পানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তারা বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ পাওয়ার ফলে বাংলা থেকে অন্যান্য বণিক গোষ্ঠী পিছু হটতে বাধ্য হয়েছিল। এই যুদ্ধে জয়ের ফলে কোম্পানির মর্যাদা বহুগুণ বৃদ্ধি ছিল। এই যুদ্ধে কোম্পানির সামরিক ও কূটনৈতিক দক্ষতা প্রমাণিত হয়েছিল। পলাশির যুদ্ধের ফলে দাক্ষিণাত্যে ফরাসিদের সঙ্গে যুদ্ধে ইংরেজদের চূড়ান্ত জয়লাভ তাদের সামরিক ও রাজনৈতিক শক্তিলাংশে বৃদ্ধি করে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে বাংলার সম্পদ হস্তগত করেছিল। এই সম্পদ লাভের ফলে তারা দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তার এবং বাণিজ্যের উন্নতি ঘটিয়েছিল। পলাশির যুদ্ধের পর বাংলা তথা ভারতে পাশ্চাত্য ভাবধারার অনুপ্রবেশ ঘটে, ফলে এক নবদিগন্তের উন্মোচন হয়। পলাশির যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন, পলাশির যুদ্ধ মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা ঘটিয়েছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও কোশ্চেন ব্যাংকের কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও পেতে হলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও এবং অল অপশানে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও এলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।